প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমি ভালো আছি। তো আজকে আমি একজন আইনজীবী হিসাবে যে আইনটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ দণ্ডবিধি আইন। বর্তমানে অনেক মামলা এই আইনের অধীনে হচ্ছে, বিজ্ঞ আদালতে হচ্ছে, থানায় হচ্ছে। তো দণ্ডবিধি আইনের অনেক ধারাই একসাথে করে অপরাধ অনুযায়ী সাধারণত মামলাগুলো করা হয়। তো আজকে আমি যেই দণ্ডবিধি আইনের যে ধারাগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে দণ্ডবিধি আইনের 141 ধারা, 143 ধারা, 144 ধারা, 145 ধারা, 146 ধারা, 148 ধারা এবং 149 ধারা। এই দুটি ধারা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই যাচ্ছি ধারা 141। সেখানে বলা আছে যে বেআইনি সমাবেশ। তো বেআইনি সমাবেশ কি বা কাকে বলে এই সম্পর্কে একটু বলে নিই, তারপরে এই বেআইনি সমাবেশে যারা থাকেন তাদের কি অপরাধ হয় এবং সেই অপরাধের সাজাই এই দণ্ডবিধি আইনে কি আছে সেটা আমরা পড়ে যাচ্ছি। তো বেআইনি সমাবেশ বলতে 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশকে তখনই বেআইনি সমাবেশ বলা হয় যখন ওই সমাবেশের সাধারণ লক্ষ্য হয় প্রথমত বাংলাদেশের সরকার বা আইনসভা কিংবা কোনো আইন প্রয়োগকারী ব্যক্তি তার কর্তব্য পালনকালে যদি অন্যায়ভাবে বল প্রয়োগ করা কিংবা বল প্রয়োগ করার হুমকি দ্বারা ভীতি প্রদর্শন করে। দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে কোনো আইনের বা আইনগত ব্যবস্থার কার্যকরীকরণে ব্যাঘাত সৃষ্টি করা। তৃতীয়ত যেটি রয়েছে সেটি হচ্ছে কোনো ব্যক্তির অনিষ্টকর কার্য কিংবা অপরাধজনক অনধিকার প্রবেশ বা অন্য কোনো অপরাধ সংগঠন করা। চতুর্থত যেটা রয়েছে সেটা হচ্ছে কোনো অপরাধজনক বল প্রয়োগ কিংবা অপরাধজনক বল প্রয়োগের হুমকি প্রদর্শন করিয়া কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি প্রদান করতে বাধ্য করা কিংবা কোনো ব্যক্তির পথ চলার অধিকার যে রয়েছে সেটাতে বাধা সৃষ্টি করা কিংবা কোনো ব্যক্তির পানির ব্যবহার রয়েছে সেটাতে বাধা সৃষ্টি করা। পঞ্চমত যেটা বলবো অপরাধজনক বল প্রয়োগ কিংবা অপরাধজনক বল প্রয়োগের হুমকি দ্বারা যদি কোনো ব্যক্তি যে কাজ করতে বাধ্য নয় তাকে সেই কাজ করতে বাধ্য করা হয় কিংবা সে যে কাজ করতে বাধ্য সে কাজ করা হতে তাকে বিরত রাখা হয়। এই পাঁচটাই হচ্ছে বেআইনি সমাবেশের সিমটম বা লক্ষণ। তো প্রিয় দর্শক, এখন আমরা যাব ধারা 143। সেখানে রয়েছে বেআইনি সমাবেশে থেকে যদি কেউ অপরাধ করে তার সাজা আমাদের এই দণ্ডবিধি আইনে কী রয়েছে সেটা নিয়ে বলবো। যদি কোনো ব্যক্তি কোনো বেআইনি সমাবেশে অংশগ্রহণ করে অপরাধমূলক কাজ করে বা অন্যায় করে তাহলে তার সাজা হচ্ছে 6 মাস কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়বিধ দণ্ড হতে পারে। তো প্রিয় দর্শক, এবার আমরা যাব 144 ধারায়। সেখানে বলা আছে
যে মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে যদি বেআইনি সমাবেশে যোগদান করে। এখন কোনো ব্যক্তি যদি মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কিংবা যে অস্ত্র ব্যবহারের ফলে কোনো ব্যক্তির মৃত্যু হতে পারে তা জানা সত্ত্বেও ওই ধরনের অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়, তাইলে দণ্ডবিধি আইনে তার সাজার কথা বলা রয়েছে 2 বছর কারাদণ্ড কিংবা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডনীয় হতে পারে। প্রিয় দর্শক, এবার আমরা যাব 145 ধারায়। সেখানে বলা আছে যে কোনো বেআইনি সমাবেশকে ছত্রভঙ্গ করার আদেশ হওয়া সত্ত্বেও যদি কোনো ব্যক্তি সেই সমাবেশে থেকে যায় কিংবা যোগদান করে, তো সেটাকে একটু বিশ্লেষণ করলে আসে এই কথা যে সরকারি আদেশ পেয়ে যদি সরকারি ব্যক্তিবর্গ কোনো বেআইনি সমাবেশকে ছত্রভঙ্গ হওয়ার আদেশ প্রদান করে এবং এই আদেশ প্রদান বেআইনি সমাবেশের সদস্যগণ জানা সত্ত্বেও সেই সমাবেশে থেকে যায় কিংবা যোগদান করে, তাইলে দণ্ডবিধি আইনে বলা আছে তার সাজা হবে 2 বছর কারাদণ্ড কিংবা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে সে দণ্ডিত হবে। তো প্রিয় দর্শক, এবার আমরা যাচ্ছি 146 ধারায়। সেখানে বলা আছে দাঙ্গা হাঙ্গামা। তো দাঙ্গা হাঙ্গামার সংজ্ঞাটা একটু বলে নিই, তারপরে দাঙ্গা হাঙ্গামার জন্য কি সাজা রয়েছে সেটা বলবো। তো দাঙ্গা হাঙ্গামা হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো বেআইনি সমাবেশে থেকে কোনো এমন কোনো বল প্রয়োগ করে যেটার পরিপ্রেক্ষিতে সে যে এটা সংগঠনের ফলে সেই যে শান্তিভঙ্গ, সেই শান্তিভঙ্গ নষ্ট হয়, তাইলে উক্ত বেআইনি সমাবেশে অংশগ্রহণকারী ব্যক্তিগণ দাঙ্গা হাঙ্গামার অপরাধে দোষী সাব্যস্ত হবে। প্রিয় দর্শক, এবার আমরা যাচ্ছি 148 ধারায়। সেখানে দাঙ্গা হাঙ্গামার শাস্তির কথা বলা রয়েছে। যদি কোনো ব্যক্তি এই বেআইনি সমাবেশে অংশগ্রহণ করত দাঙ্গা হাঙ্গামার অপরাধ করে, তাহলে তার সাজা হবে 2 বছর কারাদণ্ড কিংবা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড। এবার আমরা যাচ্ছি 148 ধারায়। 148 ধারায় আছে যে মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা হাঙ্গামা করা। যদি কোনো ব্যক্তি মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কিংবা যে অস্ত্র ব্যবহারের ফলে কোনো মৃত্যু ঘটতে পারে জানা সত্ত্বেও সেই অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়, তাইলে সে এরূপ অপরাধের জন্য দণ্ডবিধি আইনে বলা আছে যে ওনার সাজা হবে 3 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড কিংবা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড হতে পারে। তো প্রিয় দর্শক, সর্বশেষ যে ধারাটি বলবো সেটি হচ্ছে দণ্ডবিধি আইনের 149 ধারা। সেখানে বলা আছে যে সাধারণ উদ্দেশ্য সিদ্ধিকল্পে সংগঠিত অপরাধের জন্য বেআইনি সমাবেশের সকল সদস্য সমানভাবে দোষী সাব্যস্ত হবে। ব্যাখ্যায় যদি আমরা যাই তাহলে বলবো যে কোনো বেআইনি সমাবেশ সংগঠনের জন্য যদি সম্মিলিতভাবে তারা একই উদ্দেশ্য সিদ্ধিকল্পে বেআইনি সমাবেশ করে এবং বেআইনি সমাবেশের মধ্যে থেকে অপরাধজনক বল প্রয়োগ করে কিংবা অপরাধজনক বল প্রয়োগের ভীতি প্রদর্শন করে শান্তিভঙ্গ করে, তাইলে এই অপরাধের জন্য ওই বেআইনি সমাবেশের অংশগ্রহণকারী সকল সদস্যই সমানভাবে দোষী সাব্যস্ত হবে। যদিও ধারা 149-এ কোনো সাজার কথা বলা নেই, তবে তার সাজাটা হবে
মূল যে সাজার কথা বলা আছে, বেআইনি সমাবেশের যে সাজার কথা বলা আছে 6 মাস, এই ক্ষেত্রেও সেই বেআইনি সমাবেশে অংশগ্রহণকারী প্রত্যেক সদস্যের ওই 6 মাস করেই সাজা হবে। তো প্রিয় দর্শক, আজ আর নয়, আপনাদেরকে বলবো আমাদের যে টিকে দাস ল কাউন্সিল, আপনাদেরকে আমরা আইনি সেবা দিয়ে যাচ্ছি। আমাদের এই টিকে দাস ল কাউন্সিলে রয়েছে সিনিয়র অ্যাডভোকেট SM সেলিম, যিনি সিভিল, ক্রিমিনাল, রিট, কোম্পানি, ট্যাক্স, ভ্যাট প্রত্যেকটা আইনের উপরে যিনি পারদর্শী, তিনি রয়েছেন আমাদের এই টিকে দাস ল কাউন্সিলে। আরেকজন আইনজীবী রয়েছেন, ওনার নাম হচ্ছে লার্নেড অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রউফ। তিনিও সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট এবং সিভিল, ক্রিমিনাল আইনের উপরে ভালো দক্ষতা ওনার রয়েছে। তৃতীয়ত আমরা যেটা বলবো, আমাদের এই টিকে দাস ল কাউন্সিলে রয়েছে লার্নেড অ্যাডভোকেট মোহাম্মদ জারিয়াত। উনিও সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট, তিনিও সিভিল, ক্রিমিনাল আইনের উপরে ভালো বেনিফিট ক্লায়েন্টদের দিয়ে থাকেন। চতুর্থত বলবো, আমাদের এই টিকে দাস ল কাউন্সিলে রয়েছে অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, যিনি আমাদের ঢাকা জাজেস কোর্টের মামলাগুলি পরিচালনা করে থাকে। উনি একজন ভালো ট্রায়াল উকিল বলবো। ওনার জেরা, ওনার আর্গুমেন্ট, দেশ বিদেশের ডিসিশন বিজ্ঞ আদালতের সামনে উপস্থাপন করে যে ক্লায়েন্টদের ভালো একটা রিভিউ দিয়ে থাকেন। তিনি আমাদের এই টিকে দাস ল কাউন্সিলে রয়েছেন। তো প্রিয় দর্শক, আপনাদেরকে বলবো, আপনাদের যে কোনো আইনি সমস্যায় আপনারা আমাদের এই টিকে দাস ল কাউন্সিলে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা সাধ্যমতো আইনি সেবা আপনাদেরকে দিব। তবে আজকে এই পর্যন্তই রইল। সবাইকে আমার নমস্কার।